একটি রাজ্য যেখানে গত কয়েক দশক ধরে সংখ্যালঘু মুসলিমরা তুলনামূলকভাবে স্বস্তিতে ছিল, সেই পশ্চিমবঙ্গ এখন এমন একটি আইনের দোরগোড়ায় দাঁড়িয়ে যা কার্যকর হলে কোনো হিন্দু আর নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, এই আইনকে কেন্দ্র করে রাজ্যের বিধানসভায় রীতিমতো হাতাহাতি হয়েছে, রাজপথে সংঘর্ষ ঘটেছে, আর একজন মুসলিম নেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেছেন, আমি ময়দানে নামলে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। একই সময় এই রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশে ভেতর থেকে জন্ম নিচ্ছে এক ভিন্ন ধরনের হুমকি, যেখানে একজন আইনজীবী প্রকাশ্যে দেশের মানচিত্র ভেঙে আলাদা প্রদেশ গড়ার ঘোষণা দিচ্ছেন। দুটি দেশ, দুটি ঘটনা, কিন্তু সুতোটা একই জায়গায় মিশে গিয়েছে। আজকের এই বিশ্লেষণে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দুটি ঘটনার মধ্যে যে যোগসূত্র লুকিয়ে আছে সেটা বুঝতে পারলে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির একটা নতুন মাত্রা আপনার চোখে ধরা পড়বে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপট বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। দীর্ঘ বছর ধরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনে মুসলিম জনগোষ্ঠী একটি রাজনৈতিক নিরাপত্তাবোধ অনুভব করত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার যতই সমালোচনা থাকুক, অন্তত সংখ্যালঘু মুসলিমদের প্রতি একটি সহানুভূতিশীল অবস্থান বজায় রেখেছিলেন তিনি। কিন্তু রাজনীতির নিয়মই হলো পরিবর্তন। ক্ষমতার পালাবদলে যখন শুভেন্দু অধিকারীর মতো একজন নোংরা ব্যক্তি রাজ্যের গুরুত্বপূর্ণ পদে আসীন হন, যিনি হিন্দুত্ববাদী রাজনীতির সাথে গভীরভাবে সংযুক্ত, তখন রাজ্যের পুরো সামাজিক রাজনৈতিক গতি প্রকৃতি বদলে যায়। এখন যে ধর্মান্তর বিরোধী আইনের কথা শোনা যাচ্ছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতের অন্তত 22টি রাজ্যে ইতিমধ্যে এই ধরনের আইন বলবৎ আছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তালিকা দীর্ঘ। কিন্তু পশ্চিমবঙ্গের এই আইন আনার তাৎপর্য একটু ভিন্ন, কারণ এই রাজ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 27%-এর বেশি, যা ভারতের যে কোনো রাজ্যের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের একটি। এখানে ধর্মান্তর বিরোধী আইন মানে কার্যত একটি বিশাল জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের বৈধতা তৈরি করা। প্রশ্ন হলো, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি নিজের বিবেক ও বিচারবুদ্ধি দিয়ে কোনো ধর্ম গ্রহণ করতে চায়, রাষ্ট্র সেখানে বাধা দেওয়ার অধিকার রাখে কিনা? ভারতের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে প্রতিটি নাগরিককে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়। তাহলে এই আইন কি সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়? পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশনের মধ্যে যা ঘটেছে সেটা কোনো স্বাভাবিক সংসদীয় বিতর্ক নয়। সেখানে চেয়ার ছুঁড়ে মারা হয়েছে, মাইক্রোফোন ভাঙা হয়েছে, সদস্যরা একে অপরের গলা টেপে ধরেছেন। এটা গণতন্ত্রের কোন স্তর? যখন একটি রাজ্যের আইনসভার ভেতরে আইন প্রণেতারা নিজেরাই আইনের তোয়াক্কা করেন না, তখন সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যায়? বার্তাটা হলো শক্তি, ন্যায় এবং যে চিৎকার করতে পারে সেই সঠিক। এটা গণতন্ত্র নয়, এটা গণতন্ত্রের লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতার নাচ। মুসলিম নেতা হুমায়ুন কবির যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা কি সঠিক সিদ্ধান্ত? সংসদীয় গণতন্ত্রের শারীরিক সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু একটু গভীরে ভাবুন, যখন গণতান্ত্রিক সব পথ রুদ্ধ করে দেওয়া হয়, তখন সংখ্যাগরিষ্ঠতার জোরে সংখ্যালঘু কণ্ঠস্বর চেপে ধরা হয়, যখন আইনসভার পরিণতি হয় একটি রাবার স্ট্যাম্পে, তখন প্রতিবাদের ভাষা কি হবে? হুমায়ুন কবিরের সেই বিখ্যাত উক্তি, আমি ময়দানে নামলে পতাকা বহন করার লোক থাকবে না, এটা শুধু একজন রাজনীতিকের আস্ফালন নয়, এটা একটি পুরো সম্প্রদায়ের দীর্ঘদিনের চাপাক্ষোভের বিস্ফোরণ। এই ধরনের বক্তব্য যখন মূলধারা রাজনীতিতে আসে, তখন বুঝতে হবে পরিস্থিতি স্বাভাবিকভাবে সীমানা ছাড়িয়ে গেছে অনেক আগেই। এবার দৃশ্যপটটা একটু ঘোরান। পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসুন। এখানে একজন আইনজীবী, যিনি নিজেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি দাবি করেন, প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, আমরা বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে সনাতনীদের জন্য আলাদা প্রদেশ তৈরি করব। এই একটি বাক্য শুনতে যতটা সাধারণ মনে হয়, এর রাজনৈতিক গভীরতা ততটাই ভয়ঙ্কর। একটু ভেঙে দেখি, বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে, এর মানে হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপকে আমন্ত্রণ জানানো। আলাদা প্রদেশ তৈরি করব, এর মানে হলো দেশের ভূখণ্ডগত অখণ্ডতাকে সরাসরি চ্যালেঞ্জ করা। এখন একটি তুলনামূলক পরীক্ষা করি। কল্পনা করুন, ভারতের উত্তরপ্রদেশে একজন মুসলিম নেতা যদি বলতেন, আমরা পাকিস্তান বা তুরস্কের সাহায্য নিয়ে মুসলিমদের জন্য আলাদা প্রদেশ করব, তাহলে কি হতো? পরবর্তী 2 ঘন্টার মধ্যে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তার দরজায় হাজির হতো। ইউএপিএ আওতায় তাকে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখা হতো। তার সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হতো। গোটা দেশের মিডিয়া তাকে দেশদ্রোহী বলে সকাল সন্ধ্যা চিৎকার করত। অথচ বাংলাদেশে একই মাত্রার বক্তব্য দেওয়ার পরও রাষ্ট্রযন্ত্র নীরব, প্রশাসন নির্বিকার, আইনশৃঙ্খলা বাহিনী যেন ঘুমিয়ে আছে। এই দ্বৈত মানদণ্ডই সবচেয়ে বিপজ্জনক। এই পুরো ঘটনা প্রবাহকে বুঝতে হলে একটি মানচিত্র খুলুন। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাদের সেভেন সিস্টার্স বলা হয়, সংযুক্ত আছে মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটি
সরু ভূখণ্ড দিয়ে। এটাই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ভারতের সামরিক কৌশলবিদদের কাছে এটি সবচেয়ে বড় দুর্বলতা। যদি কখনোই এই করিডোর বিচ্ছিন্ন হয় তাহলে পুরো উত্তর পূর্বাঞ্চল কার্যত ভারত থেকে আলাদা হয়ে যাবে। এই ভয় থেকে নয়াদিল্লি সবসময় চেয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি বাফার জোন তৈরি করতে, যেটা তাদের কৌশলগত গভীরতা বাড়াবে। এবার ভাবুন, বাংলাদেশের ভেতর থেকে যখন কেউ আলাদা প্রদেশের দাবি তোলে, সেটা কি সত্যি স্থানীয় একজন ব্যক্তির স্বতঃস্ফূর্ত বক্তব্য, নাকি এটা একটি বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার ক্ষুদ্র একটি টুকরো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে এই ধরনের বক্তব্য কি বিচ্ছিন্ন, নাকি একটি প্যাটার্ন আছে, এবং সেই প্যাটার্নটি কি কোনো বাহ্যিক শক্তির সাথে সংযুক্ত। পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর চাপ বাড়ছে, এটা এক বাস্তবতা, কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে আরেকটি ভয়ঙ্কর মাত্রা, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ। অভিযোগ উঠেছে যে ভারতের কিছু উগ্রবাদী রাজনৈতিক শক্তি সচেতনভাবে অসহায় মুসলিম জনগোষ্ঠীকে বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে। এটা কি শুধুই জনসংখ্যাগত চাপ সৃষ্টির কৌশল, নাকি এর পেছনে আরও গভীর হিসাব নিকাশ আছে? সামরিক কৌশলের ভাষায় একে বলে ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার, জনসংখ্যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। যখন আপনি লক্ষ লক্ষ মানুষকে একটি দেশের সীমানায় ঠেলে দেন, তখন সে দেশের সম্পদে চাপ পড়ে, সামাজিক ভারসাম্য নষ্ট হয় এবং অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয়। এটা গুলি না ছড়িয়ে একটি দেশকে দুর্বল করার পদ্ধতি। আর সবচেয়ে নির্মম বিড়ম্বনা হলো, যারা এই কাজটি করছে তারাই আবার প্রকাশ্যে বলছে আমরা বাংলাদেশের বন্ধু। এক হাতে ছুরি মারছে, আরেক হাতে জড়িয়ে ধরছে। এই দ্বিচারিতায় আধুনিক ভূরাজনীতির সবচেয়ে বিপজ্জনক রূপ। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী এই দেশের অবিচ্ছেদ্য অংশ। তারা এই মাটির সন্তান। এই দেশের স্বাধীনতা যুদ্ধে তাদের রক্ত মিশে আছে। এই দেশের সংস্কৃতিতে তাদের অবদান অপরিসীম। কিন্তু এই একটি ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা ধর্মের আবরণ ব্যবহার করে একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা সাধারণ সনাতনীদের ভয় দেখায়, তাদের আবেগকে কাজে লাগায় এবং তাদের নামে কথা বলে। কিন্তু আসলে এদের আনুগত্য এই দেশের প্রতি নয়, এদের আনুগত্য সীমান্তের ওপারে। এদেরকে চিনতে হবে এবং সাধারণ সংখ্যালঘু নাগরিকদের থেকে আলাদা করতে হবে, কারণ এই পার্থক্য না করলে দুটি বিপদ ঘটবে। একদিকে প্রকৃত ষড়যন্ত্রকারী পার পেয়ে যাবে, অন্যদিকে নিরীহ সংখ্যালঘুরা অযথা সন্দেহের শিকার হয়ে যাবে। বাংলাদেশের দণ্ডবিধি 123-এর ক এবং 124-এর ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার সংখ্যা অত্যন্ত স্পষ্ট। কেউ যদি দেশের ভূখণ্ডগত অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করে, কেউ যদি দেশের কোনো অংশকে বিচ্ছিন্ন করার আহ্বান জানায়, কেউ যদি বিদেশি শক্তির সাহায্য চেয়ে দেশের বিরুদ্ধে কাজ করে, তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি সর্বোচ্চ শাস্তি পর্যন্ত হতে পারে। যে বক্তব্যটি দেওয়া হয়েছে সেটা এই ধারারই সরাসরি লঙ্ঘন, কিন্তু আলাদা প্রদেশের কথা বলা হয়নি, বিদেশি সাহায্যের সেটা করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক আইনের ভাষায় এটাকে বলে স্যালিউটেশন অফ ফরেন ইন্টারভেনশন, যা কোনো সভ্য রাষ্ট্রে সহ্য করা হয় না। প্রশ্ন হলো, আইন আছে কিন্তু প্রয়োগ কথায়। যদি রাষ্ট্র তার নিজের আইন নিজেই প্রয়োগ করতে না পারে, তাহলে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব কাগজে কলমে থাকলেও বাস্তবে তা অর্থহীন। আপনার চিন্তা কমেন্টে লিখুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন সচেতন মানুষদের সাথে। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।